জি, ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর আনু মোহাম্মদ, আপনাকে দিয়ে আমি একটু শুরু করতে চাই। আমরা সামনে তাকাতে চাই। আমরা 5 আগস্টের পর নতুন বাংলাদেশ পেয়েছি এবং সেই বাংলাদেশ আমরা আসলে ছাত্র জনতার হাত ধরেই অর্জন করতে পেরেছি। সেই বাংলাদেশে আসলে সেই অর্জনকে আমাদের ধরে রাখতে হবে এবং সেখানে বেশ কিছু চ্যালেঞ্জ আছে আমাদের সামনে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবার মতন সক্ষমতা আমাদের আছে কিনা? সক্ষমতা এটা নির্ভর করে তো ইচ্ছার উপরে অনেকখানি। তারপর যারা ক্ষমতাবান তাদের কতটা প্রস্তুতি আছে কিংবা তারা কতটা জনস্বার্থের জন্য কাজ করতে আগ্রহী তার উপরে অনেকখানি। কারণ গণঅভ্যুত্থান তো এটা প্রথম না, বাংলাদেশে গণঅভ্যুত্থানের আরও ইতিহাস আছে। আমরা ধরেন 69-এ একটা বড় গণঅভ্যুত্থান হয়েছিল, পাকিস্তান জেনারেল আইয়ুব খানের উৎখাত হয়েছিলেন সেই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে। সেই সময় তারপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 90-এ এরশাদ বিরোধী একটা বড় আন্দোলন হয়েছিল প্রায় 10 বছর। দুই সময় কিন্তু উন্নয়নের অনেক কথা ছিল, উন্নয়ন দশক হয়েছিল। এবারও তাই, উন্নয়ন এবার আরও বেশি, 1.5 দশক। এবারে গণঅভ্যুত্থান আগের গণঅভ্যুত্থানের সাথে পার্থক্য হচ্ছে যে এইবারে গণঅভ্যুত্থানে কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব ছিল না, মানে ঘোষিত নেতৃত্ব ছিল না। রাজনৈতিক দল, ছাত্র সংগঠন অনেকেই ছিলেন, ঘোষিত নেতৃত্ব ছিল না, অনির্দিষ্ট এবং মানুষের কাছে অপরিচিত। এখন ধরেন ওই আগের অভিজ্ঞতাগুলো আমি বলতে যাচ্ছি এই কারণে যে আগের অভিজ্ঞতা আছে। তো আমরা ধরেন 69-এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা পরিবর্তন, আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেখান থেকে মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধের পরে মানুষ একটা আপনি যেটা বললেন নতুন বাংলাদেশ কিংবা জনগণের বাংলাদেশ কিংবা মুক্তির বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, এগুলোর স্বপ্ন তো 72 সালে অনেক উঁচুতে ছিল। মানে এখন আমরা যে উঁচুতে আছি তার থেকে অনেক উঁচুতে 72 সালে ছিল, কারণ মুক্তিযুদ্ধ তো আরও অনেক বড় ব্যাপার। 90 সালের পরে আমার মনে আছে যে 91 সালেও ঠিক এরকম একটা ধরেন এরকমই একটা উৎসাহ উদ্দীপনা ছিল এবং সেই সময় একটা বড় ঘটনা ঘটেছিল যেটার দায় দায়িত্ব কিংবা সেটা নিয়ে এখনকার রাজনৈতিক দলগুলোকে কথা বলা উচিত, তাদের একটা জবাবদিহির ব্যাপার আছে। সেটা হচ্ছে 3 জোটের রূপরেখা। 90 সালে এরশাদের যে পতন হয় সেই পতনের একটা বড় জায়গা ছিল 3 জোটের রূপরেখা। 3 জোট মানে হচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 8 দল ছিল, বিএনপি নেতৃত্বাধীন 7 দল ছিল, আর বামপন্থী 5 দল ছিল। এই 3 জোটের রূপরেখা। সেই রূপরেখার মধ্যে সংবিধান বলেন, তারপরে জবাবদিহি বলেন, তারপরে নির্বাচন কমিশন, নির্বাচনের নিরপেক্ষ নির্বাচন, এই সমস্ত বিষয়ে অনেকগুলো প্রতিশ্রুতি এবং ধারাবাহিকতা ছিল। দুঃখের বিষয় হচ্ছে যে ওই সময়ের পরে 91 থেকে শুরু করে পরবর্তীকালে যে সরকারগুলো এসেছিল তাদের মধ্যেই 3 জোটের অনেকেই ক্ষমতায় ছিলেন, অনেকেই, বেশিরভাগই ক্ষমতায় গেছেন, কিন্তু এই 3 জোটের রূপরেখা বাস্তবায়ন হয়নি। তো এইটা একটা বড় ধরনের আমাদের যে একটা প্রত্যাশা তৈরি হয়, আকাঙ্ক্ষা তৈরি হয় এবং অঙ্গীকার থাকে, কিন্তু সেটা বাস্তবায়ন হয় না। এখন রাজনৈতিক দলগুলো নাই, মানে সামনে ছিল না, কিন্তু জনগণের মধ্যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশের। তো সেই বৈষম্যহীন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা সেটা এখন পর্যন্ত তরল অবস্থায় আছে, মানে এটা সুনির্দিষ্ট হয় নাই যে বৈষম্যহীন বাংলাদেশ বলতে আমরা ঠিক কী বুঝি এবং কী কী ধরনের সংস্কার দরকার হবে। এই যে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত, আপনারা খেয়াল করলে দেখবেন যে এই শব্দগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে আসে নাই। এটাই যে ধর নিরাপদ সড়ক আন্দোলন, একেবারে স্কুল কলেজের ছেলেমেয়েরা নিরাপদ সড়ক আন্দোলন করেছিল। সেই সময় রাষ্ট্র মেরামত শব্দটা ওই সময় এসছে এবং রাষ্ট্র সংস্কার ওর মধ্যে দিয়েই হয়েছে। রাষ্ট্র সংস্কার আন্দোলন তো একটা সংগঠনও আছে। এখন এটা একটা জাতীয় জায়গায় পড়ে যায় যে এই রাষ্ট্রের একটা মেরামত লাগবে, সংস্কার লাগবে। সুতরাং এখানে অনেকগুলো কর্মসূচি, একটা বড় জায়গা। তো আমরা জানি যে গত সরকারের সময় নির্বাচন বলেন বা অন্যান্য সমস্ত প্রতিষ্ঠানগুলো একেবারে প্রতিষ্ঠানগুলো ছিল না আসলে কার্যকর। বড় একটা জায়গা হচ্ছে নির্বাচন কমিশন, যেখানে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনের জন্য যে পদ্ধতি সেটা পুরোপুরিভাবে কলাপস করেছিল, মানে ওটা নিশ্চিহ্ন হয়েছিল। এবং অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান সেগুলো আদালত সহ অন্যান্য কার্যকারিতা ছিল না। এখন এই প্রতিষ্ঠানগুলোকে একটা নতুনভাবে দাঁড় করানো, এটা একটা বড় কাজ, কিন্তু এটাই তো একমাত্র কাজ না। এর মধ্যে ধরেন অন্যান্য জায়গাগুলো, সংবিধান নিয়ে কথা আছে, আমাদের ব্যাংকগুলো নিয়ে কথা আছে, অর্থনীতি নিয়ে কথা আছে, মেগা প্রকল্প নিয়ে কথা আছে। যে মেগা প্রকল্পগুলো যেগুলো বিশাল বিদেশি ঋণ এবং বেশ কয়েকটা মেগা প্রকল্প আছে রামপাল, রূপপুর সহ, যেগুলো বাংলাদেশের মানুষের জন্য দীর্ঘমেয়াদে খুবই ক্ষতিকর। মেগা প্রকল্প যেমন দেখেছি আমরা, তেমনি একই সাথে কিন্তু আমরা মেগা দুর্নীতিও দেখেছি। মেগা প্রকল্প সেই কারণেই সমালোচনার মধ্যে যে এক হচ্ছে যে এটার মধ্যে একটা মেগা দুর্নীতি হয়েছে, আরেকটা হচ্ছে যেগুলো দুর্নীতির পরেও একটা জিনিস যদি কাজে লাগে, আপনি ধরেন অনেক দুর্নীতি হয়েছে কিন্তু জিনিসটা কাজে লাগছে, তারপরে একটা যুক্তি থাকে, কিন্তু এগুলো হচ্ছে
অনেক দুর্নীতি হলো, কিন্তু এমন কিছু প্রকল্প আছে যেগুলো বাংলাদেশের মানুষের জন্য, অর্থনীতির জন্য তো বটেই, প্রাণ প্রকৃতির জন্য